সালাম আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি ইউরোলজি নিয়ে। সো জেনেটো ইউরিনারি সিস্টেমের আলোচনাতে আমরা শুরু করব কমন সিমটম গুলো নিয়ে। সো জেনেটো ইউরিনারি ট্র্যাক্ট বা সিস্টেমে যে সিমটম গুলো হয় তার মধ্যে মোস্ট কমন সিমটমটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। তো এটা অ্যাকচুয়ালি কতগুলা সিমটমকে একসাথে গ্রুপ করা হয়েছে, যেগুলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের প্রবলেমের জন্য হয়ে থাকে। তো এইটা কিন্তু মোস্ট কমন। আর এছাড়াও আরো সিমটম হতে পারে, যেমন পেইন হতে পারে। সাধারণত ফ্ল্যাঙ্কে পেইন হয়ে থাকে, ফ্ল্যাঙ্ক পেইন হতে পারে। তারপরে হচ্ছে লয়েন টু গ্রোইন পেইন হতে পারে, লয়েন টু গ্রোইন। তো এগুলো আমরা স্পেসিফিক ডিজিজ ওয়াইজ এর মধ্যে আলোচনা করব, যে কোন ডিজিজে কোন ধরনের পেইন হচ্ছে। তারপরে পেইনফুল মিকচুরেশন হতে পারে, যেটাকে আমরা বলি ডিজ ইউরিয়া, এটা হতে পারে। তারপরে ডিসকালারেশন হতে পারে। আর লোয়ার ইউরিনারি সিমটমসটা আলাদা, কতগুলো সিমটমের একটা গ্রুপ, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আর আরেকটা অ্যালার্মিং সিমটম যেটা হচ্ছে হেমাচুরিয়া, এটা হচ্ছে ব্লাড ইন দ্য ইউরিন। সো এই দুইটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আগে আলোচনা করে নিব, তারপরে স্পেসিফিক ডিজিজ ওয়াইজ আলোচনার মধ্যে আমরা যাব। তো প্রথমে লোয়ার ইউরিনারি সিমটমের মধ্যে আসি। সো এখানের মধ্যে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি নর্মাল যে মিকচুরেশনটা হয়, নর্মাল মিকচুরেশনের মধ্যে দুইটা ফেজ আছে। নর্মাল মিকচুরেশন নর্মাল মিকচুরেশনের দুইটা ফেজ কি কি, একটা হচ্ছে স্টোরেজ আর একটা হচ্ছে ভয়েডিং। তো প্রথমে কি হয়, যে আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে, সেই ব্লাডার কিন্তু ফাংশন কি, একটা রিজার্ভার হিসেবে কাজ করে কিন্তু ব্লাডারের একটা ফাংশন। তো যখনই ইউরিন জমা হতে থাকে ব্লাডারের মধ্যে, ব্লাডার কি করে, সেইটার রেসপন্সে ব্লাডারটা এক্সপান্ড করতে থাকে। এবং ব্লাডারের যে যেটা ওয়ালের মধ্যে আমরা জানি যে একটা মাসল থাকে, মাসলের নাম হচ্ছে ডেট্রুসর। তো সেই মাসলটা কি হয়, রিল্যাক্স হতে থাকে, যাতে করে কি হয়, যে ভলিউম বাড়লেও প্রেশার যেন না বাড়ে। সো আমরা জানি যে যদি একটা আবদ্ধ জায়গায় থাকে, সেক্ষেত্রে কি হয়, যখনই ইউরিনের ভলিউমটা বাড়তে থাকবে, যদি রিল্যাক্স না করে, মানে ব্লাডারের ওয়াল যদি বড় না হয়, ব্লাডারের সাইজ ক্যাপাসিটি যদি আস্তে আস্তে না বাড়ে, ব্লাডারের মাসল যদি রিল্যাক্স না করে, তাহলে কি হবে, যখনই ইউরিন ভলিউমটা বাড়বে, ইউরিন ভলিউম বাড়লে তখন কি হবে, ইন্ট্রাভেসিক্যাল যে প্রেশার, অর্থাৎ ব্লাডারের ভিতরে যে প্রেশার, ইন্ট্রাভেসিক্যাল প্রেশার, এটা কিন্তু বাড়তে থাকবে। সো এই জন্য নর্মাল টাইমে কি করা হয়, নর্মালি কি হয়, ইউরিন ভলিউম যখন বাড়তে থাকে, এইটার রেসপন্সে ব্লাডার কি করে, ব্লাডারের যে মাসেল, সেই ব্লাডারটা রিল্যাক্স করতে থাকে, রিল্যাক্স করে, রিল্যাক্সেস, এবং ফলে কি হয়, ক্যাপাসিটি বাড়ে। ক্যাপাসিটি বাড়ার কারণে ইন্ট্রাভেসিক্যাল প্রেশারটা স্টেবল থাকে, ইন্ট্রাভেসিক্যাল প্রেশারটাকে একটা স্টেবল পজিশনে থাকে। তো এই ইন্ট্রাভেসিক্যাল প্রেশারের কথা কেন বারবার বলছি, কারণ ইন্ট্রাভেসিক্যাল প্রেশারটা যখন একটা নির্দিষ্ট লেভেল ক্রস করে যাবে, তখনই কিন্তু এই ভয়েডিংটা শুরু হবে। অর্থাৎ মিস্টুরেশন যে রিফ্লেক্সটা, সেই রিফ্লেক্সটা শুরু হবে ইন্ট্রাভেসিক্যাল প্রেশার যখন একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ক্রস করে যাবে। সো তাইলে এই থ্রেশহোল্ড ক্রস করার আগে, অর্থাৎ স্টোরেজ যে ফেজটা আছে, এটা কিন্তু অনেক লম্বা একটা সময়। আমরা জানি যে আমাদের ব্লাডারের যে ক্যাপাসিটি, নর্মাল ব্লাডারের ক্যাপাসিটি হচ্ছে 1000 ml। সেই 1000 ml ইউরিন তৈরি হইতে কিন্তু প্রায় অর্ধেক দিনের মতো সময় লাগে, 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো 10 থেকে 12 ঘন্টা সময় কিন্তু তাকে স্টোরেজ ফাংশন হিসেবে কাজ করতে হয় ব্লাডারকে, তারপরে সে ভয়েডিং এর ফেজে শিফট করে। তো তাহলে এই যে স্টোরেজ যে ফেজটা, স্টোরেজ ফেজের মধ্যে কি হয়, যে ব্লাডারের যে ওয়ালটা, সেই ব্লাডারটা রিল্যাক্স থাকে, সেটা আমরা বললাম। এবং ব্লাডারের নেকে যে স্ফিংটার আছে, যে ইউরেথ্রার শুরুতে স্ফিংটার যেটা আছে, ইউরেথ্রাল স্ফিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, সেটা কি হয়, সেটা থাকতে হয় কনস্ট্রিক্টেড বা ক্লোজ থাকে, স্ফিংটারটা ক্লোজ থাকে। তাহলে স্ফিংটার ক্লোজ এবং ব্লাডার রিল্যাক্স, এই দুইটা মিলে কি করতেছে, এই দুইটা মিলে হচ্ছে স্টোরেজ ফাংশনটা করতেছে। আর যখন ভয়েডিং হচ্ছে, ভয়েডিং এর সময় উল্টা ঘটনা ঘটতেছে, যে ভয়েডিং এর সময় কি হচ্ছে, আগে স্ফিংটারটা ওপেন হচ্ছে, স্ফিংটার ওপেন, আর দেন কি হচ্ছে, ব্লাডারটা কন্ট্রাক্ট করতেছে। আগে এতক্ষণ রিল্যাক্স অবস্থায় ছিল, এখন ব্লাডার কন্ট্রাক্ট করবে। তাহলে কি হবে, ভিতর থেকে ইউরিনটা ইউরেথ্রাতে চলে আসবে এবং বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ ভয়েডিংটা হবে। তাহলে এই যে নর্মাল যে ফিজিওলজিটা, মিকচুরেশনের স্টোরেজ হবে, ভয়েডিং হবে, এই ফিজিওলজির মধ্যে কোনো একটা জায়গায় যদি ডিসরাপশন হয়, তাহলে কি হবে, যে সিমটম গুলো হয়, সেগুলোকে আমরা একসাথে বলতেছি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস বা এলইউটিএস। তো এই এলইউটিএস কে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে ইন্টারন্যাশনাল কন্টিনেন্স সোসাইটি, যারা ইউরিনারি কন্টিনেন্স এন্ড ইনকন্টিনেন্স নিয়ে কাজ করে। তো নর্মাল যে ফিজিওলজিটা, যে সেই ইউরিন ধরে রাখতে পারে, এটাকে বলা হয় কন্টিনেন্স। যদি ধরে রাখতে না পারে, যদি লিকেজ হয়, তাহলে সেটাকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স। আমরা পরবর্তীতে ইনকন্টিনেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব, আজকে আমরা শুধু এলইউটিএস টা নিয়ে আলোচনা করব। তো সেই ইন্টারন্যাশনাল কন্টিনেন্স সোসাইটি তারা কি করেছে, যে এই এলইউটিএস কে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে। তিনটা ক্যাটাগরি কি কি, প্রথম ক্যাটাগরিটা হচ্ছে স্টোরেজ এলইউটিএস, অর্থাৎ স্টোরেজ রিলেটেড যদি প্রবলেম হয়, তাহলে সেটা হচ্ছে স্টোরেজ রিলেটেড, মানে সে ইউরিন ধরে রাখতে পারে না, তার ক্যাপাসিটি অত বেশি, খুব বেশি না, ক্যাপাসিটিতে সমস্যা আছে, রিল্যাক্স হওয়াতে সমস্যা আছে। আর সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে ভয়েডিং এলইউটিএস, অর্থাৎ হচ্ছে ভয়েড করতে গিয়ে তার ঝামেলা হয়। আর থার্ড যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে ভয়েড করে ফেলছে, তারপরে তার সমস্যা, সেটা হচ্ছে পোস্ট মিকচুরেশন এলইউটিএস।
পোস্ট মিকচুরেশন এলিউটিএস। সো এই তিনটা ক্যাটাগরির মধ্যে বিভিন্ন রকম সিমটম আছে। যেমন স্টোরেজ এলিউটিএস এর মধ্যে টোটাল 5টা সিমটম আছে। নাম্বার 1 হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে পেশেন্ট মনে করে যে তারা বারবার বাথরুমে যাইতে হয় দিনের মধ্যে। যে শুধু পেশেন্ট মনে করে না, এমনিতেও যে দিনের মধ্যে যদি বারবার বাথরুমে যেতে হয়, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। সাধারণত একজন পার্সন দিনে কয়বার যাবে? 4 বার, 5 বার। কেউ যদি দিনে দেখা যাচ্ছে 10 বার, 12 বার চলে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বারবার যাচ্ছে, ঘন ঘন যেতে হয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ভয়েড টু অফেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। নাম্বার 2 যেটা স্টোরেজ এলিউটি, সেটা হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি কি? আর্জেন্সি হচ্ছে সাডেন ইররেজিস্টিবল ডিজায়ার টু পাস ইউরিন। মানে হচ্ছে হঠাৎ করে একটা ডিজায়ার আসবে যে আমার এখন ইউরিন ভয়েড করতে হবে, এবং তখন তার যাইতেই হয়। মানে সে কোনোভাবে এটাকে থামাইতে পারে না, এটাই হচ্ছে আর্জেন্সি। নর্মালি কি হয়, নর্মাল পার্সনের ক্ষেত্রে এরকম যখন আর্জ আসে, তখন সে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে, কারণ সিচুয়েশনের ব্যাপার আছে, একটা প্রপার এনভায়রনমেন্টের ব্যাপার আছে। সো সবকিছু মিলাই কিন্তু এক্সটার্নাল স্পিনটার একটা কন্ট্রোল থাকে। সো আর্জেন্সিতে কি হয়, যে সে এই যে ডিজায়ারটা যে আসে, একটু পর পর ডিজায়ার আসে, এবং সেই ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারে না। কেন ডিজার আসে? কারণ ওই যে ব্লাডারটা রিল্যাক্স করার কথা ছিল, সেই রিল্যাক্স সে আর করতে পারতেছে না। ব্লাডারের ক্যাপাসিটিটা সে এক্সটেন্ড করতে পারতেছে না, ফলে দেখা যাচ্ছে অল্প ইউরিন আসলেই ব্লাডারটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, ইন্ট্রাভেসিক্যাল প্রেশার বেড়ে যাচ্ছে, এই ভয়েডিং রিফ্লেক্স শুরু হয়ে যাচ্ছে, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে আর্জেন্সি হচ্ছে। এরপরে কারণ এই আর্জেন্সির পরে এই ধরে যদি একেবারেই না রাখতে পারে, যে লিকেজ হয়ে গেল, তো সেটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স আমরা ডিটেলস আলোচনায় যাব পরে, তো এখানে আমি ডিটেলস বললাম না। আর্জ ইনকন্টিনেন্স। নাম্বার 4 হচ্ছে নকচুরিয়া, মানে অর্থাৎ রাতের বেলা তাকে একবার হইলেও ইমিকচুরেট করার জন্য উঠতে হয়। সাধারণত কি হয়, যে রাতের বেলা আমরা একটা 6 থেকে 7 ঘন্টা আমরা একটা ঘুমাইতে পারি, রাতের বেলা আমাদের ভয়েডিং যে রিফ্লেক্স সেটা হয় না। তো কারো যদি দেখা যাচ্ছে রেগুলারলি রাতে উঠতে হচ্ছে, তার মানে তার এলিউটেস আছে, যেটাকে আমরা বলতেছি নকচুরিয়া। আর আরেকটা হচ্ছে নকচার্নাল এনিউরেসিস, অর্থাৎ সে আহ, বিছানাতেই প্রস্রাব করে দিচ্ছে। সে তার যে ইনভলান্টারি লস হচ্ছে, এটা একটা ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্সের মধ্যে পড়ে যে ইনভলান্টারি লিকেজ অফ বা লস অফ ইউরিন ডিউরিং দ্য স্লিপ। সে ঘুমের মধ্যে আছে, ঘুমের মধ্যে সে হচ্ছে ভয়েড করে দিচ্ছে। নকটার্নাল স্লিপ তো না, নকটার্নাল এনুরেসিস। এনিউরেসিস। তাহলে এই 5টা হচ্ছে স্টোরেজের সমস্যা, সে ধরে রাখতে পারতেছে না, বারবার ছেড়ে দিচ্ছে। আর ভয়েডিং এলিউটিসে কি হবে, সে ভয়েড করতে পারবে না। তাহলে ভয়েডিং এর মধ্যে আবার কতগুলো সিমটম আছে। সেই সিমটম গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে হেসিটেন্সি, যে সে এবার ভয়েড করবে, কিন্তু সে যে স্টার্ট করবে, সেই স্টার্ট করতে, ইনিশিয়েট করতে, ভয়েডিংটা ইনিশিয়েট করতে তার ডিফিকাল্টি হয়, এটাই হচ্ছে হেসিটেন্সি। নাম্বার 2 হচ্ছে স্ট্রেইনিং, যে তার শুধু ডিফিকাল্টি না, তাকে মাসকুলার ইফোর্ট দিতে হয়, অর্থাৎ সে মাসেল লোয়ার, যে কি বলে, পেরিনিয়ামের যে রিজনে যে মাসেল গুলো আছে, সেগুলোকে স্ট্রেইনিং, অ্যাবডোমেনাল মাসেল গুলোকে সে কম কি বলে, সে কন্ট্রাক্ট করে, সে প্রেসার দিয়ে তাকে এটা শুরু করতে হয়, সেটাই হচ্ছে স্ট্রেইনিং। মাসকুলার ইফোর্ট যখন লাগে ইনিশিয়েট করতে, বা মেইনটেইন করতে, বা এই স্ট্রিমটাকে ইমপ্রুভ করতে, ভালো প্রপারলি ভয়েড করতে, যদি মাসকুলার ইফোর্ট লাগে, তাহলে সেটা হচ্ছে স্ট্রেইনিং। নাম্বার 3 হচ্ছে রিডিউসড স্ট্রিম। রিডিউসড স্ট্রিম। সো রিডিউসড স্ট্রিমটা কি? যে নর্মাল পার্সনের যেরকম স্ট্রিম থাকে, যেই একটা নালা দিয়ে প্রস্রাবটা আসে, যে যে ফ্লোটা হয় তার থেকে কম ফ্লো যদি হয়, তাহলে সেটা হচ্ছে রিডিউসড স্ট্রিম। হঠাৎ হঠাৎ যদি মাঝে মাঝে মাঝখান দিয়ে যদি বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট স্ট্রিম বা ইন্টারমিটেন্সি। ইন্টারমিটেন্সি। এই 4টা হচ্ছে স্টোরেজ এলিউটিএস। আর পোস্ট মিকচুরেশন এলিউটিএস এর মধ্যে আছে হচ্ছে 2টা। একটা হচ্ছে ইনকমপ্লিট এমটিং, অর্থাৎ তার ভয়েড করে আসার পরও মনে হবে যে তার পুরোপুরি খালি হয়নি, ইনকমপ্লিট এমটিং। আর একটা হচ্ছে ভয়েড করে আসার পরেও তার ইউরিন লিকেজ হতে থাকবে, এটা হচ্ছে পোস্ট মিকচুরেশন ড্রিবল। যে সে শেষ করে আসলো, তারপর পরই একটু ইউরিনের লিকেজ হবে, এটা হচ্ছে পোস্ট মিকচুরেশন ড্রিবল। তাহলে এই যে 3 রকমের এলিউটিএস আমরা ক্যাটাগরি জানলাম। তো স্টোরেজ এলিউটিএস কি হয়, যে সে বারবার খালি সিগন্যাল পাঠাচ্ছে, সে ওভারলি অ্যাক্টিভ হয়ে যায় ব্লাডারটা। ব্লাডটাকে কি করা হয়, যে ইউরিন আসবে, জমা হবে, সে রিজার্ভার হিসেবে কাজ করবে, সে আস্তে আস্তে রিল্যাক্স করবে। কিন্তু সে যদি বারবার সিগন্যাল পাঠাতে থাকে, প্রেশারটা যদি তার বেড়ে যায়, অর্থাৎ সে ওভার অ্যাক্টিভিটি দেখায়, এই জন্য এটাকে আমরা বলতেছি ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে কি মানে, স্টোরেজ এলিউটিসি অ্যাকচুয়ালি কি থাকে, ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকে। আর ভয়েডিং এলিউটিসি কি হয়, আন্ডার অ্যাক্টিভ ব্লাডার, যে যখন তার ভয়েড করার কথা, তাকে যখন সিগন্যাল পাঠানোর কথা, কাজ করার কথা, ব্লাডার যখন কন্ট্যাক্ট করার কথা, তখন সে কন্ট্যাক্ট করতে পারে না। তো এখানে অ্যাকচুয়ালি এটা আন্ডার অ্যাক্টিভ ব্লাডার, ভয়েডিং এলিউটিসি।
সো এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম যদি থাকে, তাহলে এখানে আমরা এটাকে ইভালুয়েট করব কিভাবে? এখানে ইভালুয়েট করতে গেলে আমাদের যে ট্র্যাক্টের মধ্যে যে এরিয়া গুলো আছে, যেমন হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বলতেছি আমরা, অর্থাৎ ব্লাডার, ইউরেথ্রা, এই অংশটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। তাহলে ব্লাডার আর ইউরেথ্রার ফাংশন এবং অ্যানাটমি আমাদেরকে অ্যাসেস করতে হবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, হাউ টু ইভালুয়েট, ইভালুয়েশনের মধ্যে আমাদেরকে প্রপার একটা হিস্ট্রি নিতে হবে। ইভালুয়েশন প্রপার একটা হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি, এরপর এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনের মধ্যে অ্যাবডোমেনে ব্লাডারটা পালপেট করতে হবে, পোস্টেরিয়রলি আমরা কিডনিটা ব্যালট করে দেখবো, তাহলে হিস্ট্রি এক্সামিনেশন করতে হবে। এরপর ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইনভেস্টিগেশনের মধ্যে আমাদেরকে ব্লাডার দেখতে গেলে কি করতে হবে, এক্স রে অফ কেইউবি রিজন, অর্থাৎ কিডনি, ইউরেটার এবং ব্লাডার, কিডনি, ইউরেটার, ব্লাডার, এই রিজনে এক্স রে করতে হবে। এক্স রেতে কি দেখা যায়, এক্স রেতে সাধারণত স্টোন দেখা যায়। স্টোনের কারণে যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে কিন্তু ভয়েডিং এলিউটেস হতে পারে এবং ইভেন স্টোরেজ এলিউটেস হতে পারে। সো এগুলো হতে পারে। তো মেইনলি হচ্ছে ভয়েডিং এলিউটিস হয় এখানে। কেন ভয়েডিং করতে পারে না? ডিউ টু ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। সো ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আমরা পরবর্তী ক্লাসে জানবো, ডিটেলসে একটা ক্লাস আমি পড়াবো। তো ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন একটা কজ হচ্ছে স্টোন। তো এই স্টোন যদি থাকে এক্সরে কেউবিতে কি দেখা যায়, এক্সরে অফ কিডনি, ইউরেটার এবং ব্লাডার এই রিজনে এক্সরেটা করলে দেখা যায় হচ্ছে সেখানে স্টোন আছে কিনা কোনো, এবং সাধারণ যদি কোনো স্টেন্ট দেওয়া থাকে সেই স্টেন্ট দেখা যাবে আর কি। সো মেইনলি হচ্ছে আমরা স্টোনটা দেখার জন্য এক্স রে কিউবি রিজন করবো। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিউবি রিজন। এই আলট্রাসোনোগ্রাফি করলে স্টোন তো দেখা যাবেই, স্টোন দেখা যাবে এবং ব্লাডের কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা, সেখানে কোনো ক্লট আছে কিনা, মাল্টিপল অনেকগুলো জিনিস দেখা যায়। মেইনলি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে আমাদের মানে ফার্স্ট ইনভেস্টিগেশন। লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা হলে আমরা আগে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কেইউবি রিজন করবো। আর এগুলা গেল হচ্ছে ইমেজিং এর মধ্যে। এরপরে ব্লাডের কিছু টেস্ট করতে হবে। ব্লাডের টেস্ট কি করবো, ব্লাডের টেস্ট করবো হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, যে তার রিনাল ফাংশন ঠিক আছে কিনা, এবং সাথে ইজিএফআর টা আমরা ক্যালকুলেট করে ফেলবো। এর পাশাপাশি প্রোস্টেটের সমস্যা থাকলেও কিন্তু এলিউটেস হতে পারে, এই জন্য আমরা প্রোস্টেট স্পেসিফিক যে অ্যান্টিজেন আছে পিএসএ, এটা কিন্তু আমরা করতে হবে। এরপরে ইউরিনের কিছু টেস্ট করতে হবে। ইউরিনের মধ্যে ইউরিনাল লাইসিস অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশন, যেটা এই ভেরি মাচ এসেনশিয়াল। সো যে কোনো পেশেন্টের ইউরিনারি কোনো প্রবলেম থাকলে অবশ্যই ইউরিন আরিটা করতে হবে। সো ইউরিন আরি করে আমরা কি দেখবো অ্যাকচুয়ালি, ডিটেলস আমরা আলোচনা করতেছি একটু পরে। সো ইউরিন আরি করবো আমরা। এরপরে ইউরিন কালচার করতে হবে, কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও এই এলিউটিএস এর সিমটম গুলো থাকবে। সো মেইন কথা হচ্ছে যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যে কোনো সমস্যা, অ্যানাটমিক্যাল প্রবলেম, ইনফেক্টিভ প্রবলেম, ট্রমা, ম্যালিগনেন্সি, যে কোনো প্রবলেম যদি থাকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে, ব্লাডার ইউরেথ্রাতে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই এলিউটিএস গুলো হবে, এবং সেক্ষেত্রে ওই এরিয়াটাকে ইভালুয়েট করার জন্য আমাদের কিন্তু ইউরিন আরই করতে হবে, ইউরিন সিএস করতে হবে, এবং ও আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি যখন করবো তখন সাথে পোস্ট ভয়েডাল রেসিডিউটাও দেখতে হবে। তো তাহলে ভয়েডিং এর প্রবলেম থাকলে এখানে কিন্তু পোস্ট ভয়েডাল রেসিডিউটা বেশি আসবে। এরপরে যেটা করতে হবে, ইউরিনের মধ্যে ইউরিন আরি করলাম, ইউরিন সিএস করলাম। এরপরে লাস্টলি যেটা আমরা করতে পারি, যে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সেটা হচ্ছে সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি অ্যান্ড সিস্টো ইউরোথ্রোস্কোপি, অর্থাৎ দুইটা একসাথে করা যায়, সিস্টোস্কোপি, সিস্টো ইউরোথ্রোস্কোপি। এটা করে একেবারে নিজের চোখে দেখে তখন কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি বা ইভালুয়েট করতে পারি। আর ইমেজিং এর মধ্যে একটা আছে এক্সট্রা, সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান আছে, আরেকটা আছে হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। তো সিটি স্ক্যান এবং ইউরোগ্রামে কিডনির যে অ্যানাটমিটা, মেইনলি হচ্ছে কিডনিটা দেখা যায়, কিডনি, ইউরোটার এই অংশগুলো দেখা যায়। সো এলিউটিএস এর ক্ষেত্রে ওইখানের প্রবলেমের জন্য কিন্তু এলিউটিএস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম এগুলো কিন্তু করাবো। তো ওভারঅল এই ইনভেস্টিগেশন গুলো আসলে করতে হবে যে কোনো যদি এলিউটিএস এর হিস্ট্রি যদি দিয়ে থাকে। সেকেন্ড যে সিমটমটা পড়বো আমরা বলেছিলাম, সেটা ছিল হচ্ছে হেমাচুরিয়া। আমরা ইনভেস্টিগেশনটা মাঝখানে রাখি, কারণ হেমাচুরিয়ার ক্ষেত্রে একই ইনভেস্টিগেশন গুলো আসবে, তখন আমরা একটু ডিটেলস আলোচনা করবো। তো হেমাচুরিয়া কি, হেমাচুরিয়া হচ্ছে প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য ইউরিন। হেমাচুরিয়া হচ্ছে ব্লাড ইন দ্য ইউরিন। এখন এই হেমাচুরিয়াটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। সো প্রথমে যেটা ক্লাসিফিকেশন করা হচ্ছে সেটা হচ্ছে ভিজিবিলিটির উপর ভিত্তি করে। একটা হচ্ছে ভিজিবল হেমাচুরিয়া, আর একটা হচ্ছে নন ভিজিবল হেমাচুরিয়া। সো নন ভিজিবল মানে কি, মানে হচ্ছে মাইক্রোস্কোপিক, অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখা যাবে, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। সো এটা হইতে হইলে কি হওয়া লাগে, যে মাইক্রোস্কোপে আমরা যখন করি ইউরিন রুটিন এক্সামিনেশনে, মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু দেখা হয়। তো সেখানে নর্মাল ভ্যালু কত, নর্মাল ভ্যালু হচ্ছে আরবিসি কয়টা থাকতে পারবে, দুইটা পর্যন্ত থাকতে পারবে। তো যদি তিনটা বা তার থেকে বেশি যদি থাকে, অর্থাৎ 3 অর মোর যদি থাকে আরবিসি পার হাই পাওয়ার ফিল্ড, অর্থাৎ মাইক্রোস্কোপের যে এক একটা ফিল্ড আছে, একটা
ভিউ এর মধ্যে তিনটা বা তার থেকে বেশি আরবিসি থাকে, তার মানে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক বা নন ভিজিবল হেমাচুরিয়া। আর ভিজিবলি যদি দেখা যায় যে ইউরিনটা হচ্ছে রেড কালারের এবং এটা ব্লাডি আসতেছে, তো সেটা তখন হবে হচ্ছে ভিজিবল হেমাচুরিয়া। যেটা গেল হচ্ছে ভিজিবিলিটির উপর ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে যে টাইমিং, যে কখন ব্লাডটা বের হচ্ছে। এটা কি ইনিশিয়ালি বের হচ্ছে, অর্থাৎ এখানে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে ইনিশিয়াল হেমাচুরিয়া, অর্থাৎ যখন সে শুরু করতেছে, ইনিশিয়েট করতেছে, তখনই হেমাচুরিয়াটা শুরু হচ্ছে, অর্থাৎ প্যাথোলজিটা একেবারে শুরুতেই বের হওয়ার যে মুখটা আছে ওখানে, অর্থাৎ ইউরেথ্রাতে সমস্যা, ইউরেথ্রাল প্যাথোলজি। সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে টাইমিং এর উপর, সেটা হচ্ছে থ্রু আউট দ্য স্ট্রিম, অর্থাৎ পুরোটা সময় জুড়েই হচ্ছে, তার মানে এখানে সমস্যা হচ্ছে মেইন সেন্টার, অর্থাৎ কিডনিতে সমস্যা, কিডনিতে সমস্যা অথবা ইউরেটারের সমস্যা, কিডনি ইউরেটার ব্লাডারের সমস্যা থাকতে পারে, কিডনি ইউরেটার ব্লাডার এইগুলোতে সমস্যা থাকলে, অর্থাৎ উপরের অংশগুলোতে সমস্যা থাকলে পুরোটা জুড়েই কিন্তু সমস্যা হতে থাকবে। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে টার্মিনাল হেমাচুরিয়া। এখানে সমস্যা থাকে শুধুমাত্র ব্লাডার, নেক এবং প্রোস্টেটে। টার্মিনাল টার্মিনাল হেমাচুরিয়াতে সমস্যা কোথায়? ব্লাডার, নেক, এবং প্রোস্টেট, এই দুই জায়গায় সমস্যা থাকলে টার্মিনাল হেমাচুরিয়া, অর্থাৎ স্ট্রিম শেষের দিকে তখন হেমাচুরিয়াটা হচ্ছে। আর ইনিশিয়ালটা হচ্ছে শুরুর দিকে হচ্ছে, থ্রু আউট হচ্ছে পুরোটা সময় জুড়ে ব্লাড বের হচ্ছে, ভিজিবল হেমাচুরিয়া হচ্ছে। এখন তাহলে এই হেমাচুরিয়ার কজ কি? তো হেমাচুরিয়ার কজের মধ্যে যখন আমরা চলে যাব, তখন আমরা এটাকে লেভেল ভাগ করে করে বলবো কজেস অফ হেমাচুরিয়া। কজ অফ হেমাচুরিয়া, তাহলে আমরা এখানে যদি লেভেল ভাগ করে করে বলি, প্রথমে হচ্ছে কিডনি, কিডনির কিছু কজ থাকবে, তারপরে হচ্ছে ইউরেটারের কিছু কজ থাকবে, তারপরে ব্লাডারের কিছু কজ থাকবে, তারপরে মেইলের ক্ষেত্রে প্রোস্টেটের কিছু কজ থাকবে, কিছু জেনারেল কজ থাকবে। সো মোটা দাগে যদি বলতে চাই যে কমন কজ গুলো কি, কমন কজ হচ্ছে TIN দিয়ে আমরা মনে রাখতে পারি। টি তে হচ্ছে ট্রমা, আই তে হচ্ছে ইনফেকশন, আর এন এ হচ্ছে নিওপ্লাসিয়া বা নিওপ্লাজম, অর্থাৎ ম্যালিগন্যান্সি। সো ট্রমা, ইনফেকশন আর নিওপ্লাজম, TIN, এইটা দিয়ে আমরা কমনলি মনে রাখতে পারি, কারণ আমরা যখন দেখবো যে কিডনিতেও এই তিনটা আসবে, ইউরেটারও তিনটা আসবে, ব্লাডারও এই তিনটা আসবে, সো এইগুলা কমন থাকবে। আর আরেকটা এক্সট্রা অ্যাড করতে পারি এস দিয়ে, স্টোন, তাহলে টিনস, ঠিক আছে, TINS, টিনস, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। সো কিডনিতে প্রথমে কি আসবে? কিডনিতে যদি কোনো ক্যান্সার থাকে তাহলে হেমাচুরিয়া হবে, ক্যান্সার। তারপরে যদি কিডনিতে স্টোন থাকে তাইলে হবে, যদি কিডনিতে ইনফেকশন থাকে, কিডনি থেকে ইনফেকশন হইলে আমরা সেটাকে বলি কি পাইলোনেফ্রাইটিস। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা আসবো, আলোচনা করবো ডিটেলসে। এরপরে কিডনিতে যদি ট্রমা হয় তাহলেও ব্লিডিং হয়ে হেমাচুরিয়া হতে পারে। কিডনিতে এর সাথে এক্সট্রা কি আছে? এক্সট্রা আছে হচ্ছে কিডনিতে যদি ভাস্কুলাইটিস হয়, কিডনিতে হতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনিতে হতে পারে পলিসিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে এই সব কারণে কি হতে পারে? কিডনি কজের জন্য এখানে হেমাচুরিয়া হতে পারে। এরপর আসি হচ্ছে কিডনির পরে ইউরেটার। তো ইউরেটারের ক্ষেত্রেও এই প্রথম চারটা যেটা আমরা TINS দিয়ে বললাম, এই চারটা কিন্তু থাকবেই। তো কি ইউরেটারি ক্যান্সার, ইউরেটারি স্টোন, ইউরেটারি ইনফেকশন, ইউরেটারি ট্রমা, তাহলে কি হবে? এই সেম কারণ মেকানিজমে কি হবে? হেমাচুরিয়াটা হবে। এছাড়া এর সাথে এক্সট্রা কিছু জিনিস আছে। এক্সট্রা জিনিসটা কি? সেটা হচ্ছে পেলভি ইউরেটিক জাংশনে যদি অবস্ট্রাকশন থাকে এবং স্ট্রিকচার যদি থাকে, তাহলে পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, আর হচ্ছে স্ট্রিকচার, ইউরেটারাল স্ট্রিকচার। এরপরে আমরা আসি ব্লাডারের মধ্যে। ব্লাডারে কি থাকবে? ব্লাডারের ক্ষেত্রেও এই যে যে চারটা TINS যেটা বললাম, সেই চারটা কিন্তু থাকবেই। সো ব্লাডারেও এই চারটা থাকবে, ক্যান্সার, স্টোন, ইনফেকশন এবং ট্রমা। এর পাশাপাশি এক্সট্রা কি থাকবে? এক্সট্রা থাকবে হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন অফ ব্লাডার। সো ক্রনিক ইনফ্লামেশন হলে কি হয়? যে ব্লাডারের যে ওয়াল আছে সেই ওয়ালে ফাইব্রোসিস হয়ে ব্লাডারের যে রিল্যাক্স করার যে ক্যাপাবিলিটি, যেটা আমরা বলছিলাম শুরুতে যে স্টোরেজ ফেজে তাকে রিল্যাক্স করতে হয়, সে রিল্যাক্স করতে পারে না। তো ওভারঅল ব্লাডারের টোটাল ক্যাপাসিটি কমে যায়। সো ব্লাডারের ক্যাপাসিটি কমে যায়। এর পাশাপাশি তো এই জন্য তো ইনকন্টিনেন্স এবং এই রিলেটেড এলইউটিএস প্রবলেম গুলো হয়ে থাকে। আবার এই ক্রনিক ইনফ্লামেশনে ওখানে ব্লাডারের ওয়াল থেকে ব্লিডিং হয়ে সেই আরবিসি গুলো কিন্তু চলে আসে ইউরিনের মধ্যে এবং সেখানে হেমাচুরিয়া করে। সো ক্রনিক ইনফ্লামেশন, যেমন এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস,
ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, তারপর রেডিয়েশন সিস্টাইটিস, তারপরে কেটামিন সিস্টাইটিস আছে, তারপরে জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস আছে, যেটা সব জায়গায় অ্যাকচুয়ালি এটা ইনফেকশনের মধ্যে চলে গেছে টিউবারকুলোসিসটা। তাহলে এগুলো আসতেছে হচ্ছে ব্লাডারের মধ্যে। প্রোস্টেটের মধ্যে তো আসলে স্টোন হয় না। প্রোস্টেটের মধ্যে আসবে কি, প্রোস্টেটে সাধারণত ট্রমাও ওভাবে হয় না। প্রোস্টেটে একটাই আসবে, সেটা হচ্ছে ক্যান্সার, বিনাল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আর হচ্ছে ইনফেকশন। প্রোস্টেটে হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, তারপরে বিনাল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আর হচ্ছে ইনফেকশন অর্থাৎ প্রোস্টেটাইটিস। আর জেনারেলের মধ্যে কি থাকবে, জেনারেলের মধ্যে থাকবে হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে তার হেমাচুরিয়া হবে, ব্লিডিং ডিসঅর্ডার। তারপরে কেউ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট খেয়ে থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিতে যদি থাকে, তাহলেও কিন্তু তার কি হবে, হেমাচুরিয়া হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। এবং লাস্টলি আয়াট্রোজেনিকের মধ্যে আছে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ ক্যাথেটারাইজেশন বা আদার অন্য ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে গিয়ে সেখানে ইনজুরি হয়ে সেখান থেকে হেমাচুরিয়া হতে পারে। সো ইউরেথ্রাল ইনস্ট্রুমেন্টেশন। আর ও আচ্ছা, আর ইউরেথার রিলেটেড কজ বলা হয়নি, ইউরেথার ক্ষেত্রেও এই জিনিসগুলোই আসবে, ক্যান্সার, স্টোন, ইনফেকশন, ট্রমা, এই জিনিসগুলো থাকবে। প্লাস হচ্ছে যে ট্রমার মধ্যে অ্যাকচুয়ালি পড়ে গেছে ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারটা। তো তাইলে ইউরিনারি ট্র্যাক্ট যেটা আছে উপর থেকে শুরু করলে, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, মেইন ট্র্যাক্টে সবগুলো পার্টের মধ্যে কমন কজ হচ্ছে এই চারটা: ক্যান্সার, স্টোন, ইনফেকশন এবং ট্রমা। তার পাশাপাশি বিভিন্ন লেভেল ওয়াইজ আলাদা আলাদা এক্সট্রা কজ আছে। এবং প্রোস্টেটের মধ্যে তিনটা কজ আছে, একটা হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, একটা হচ্ছে বিনাল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আর হচ্ছে ইনফেকশন, যেটা হচ্ছে প্রোস্টেটাইটিস। তো আমরা কজ গুলো জানলাম, অর্থাৎ আমরা যখন একটা পেশেন্ট হেমাচুরিয়া নিয়ে আসবে বা হেমাচুরিয়া কমপ্লেন করবে বা ইউরিন আরই ওর করতে গিয়ে আমরা হেমাচুরিয়া পাবো মাইক্রোস্কোপে, তখন আমরা এই কজগুলো মাথায় আনতে হবে। এই কজগুলো মাথায় আনার পর এখন আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েটের ক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টিগেশন গুলাই। তো এখানে আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রির মধ্যে ড্রাগ হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা কি বললাম যে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিতে থাকলে তারা হেমাচুরিয়া হতে পারে। এক্সামিনেশনের মধ্যে আমরা অবশ্যই ব্লাডারটা পালপেট করব। এর পাশাপাশি কি করতে হবে, অবশ্যই ডিআরই করতে হবে ফর প্রোস্টেট ইভালুয়েশন। এক্সামিনেশনের মধ্যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে ফর প্রোস্টেট, আর অ্যাবডোমেন পালপেট করতে হবে ব্লাডার দেখার জন্য। এরপরে ইনভেস্টিগেশনের মধ্যে এইগুলোই আসবে, যে ব্লাডের মধ্যে কি করতে হবে, ব্লাডে করতে হবে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, ইজিএফআর, পিএসএ করতে হবে। ইউরিনের মধ্যে ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিন কালচার। সো রুটিন এক্সামিনেশনের মধ্যে এখানে কিছু আমরা ইম্পর্টেন্ট কথা বলবো। রুটিন এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা প্রেফারেবলি নিব কোনটা, প্রেফারেবলি নিব হচ্ছে মিড স্ট্রিম ইউরিন। আর্লি মর্নিং মিড স্ট্রিম ইউরিন নিতে হবে, আর্লি মর্নিং মিড স্ট্রিম ইউরিন। এটা নিয়ে রুটিন এক্সামিনেশন অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস দেখি, রুটিন এক্সামিনেশন কিন্তু তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তো ফিজিক্যালের মধ্যে কি কি দেখা হয়, ফিজিক্যালের মধ্যে দেখা হয় ইউরিনের ভলিউম কতটুকু, কালার কি, অডর কিরকম, তারপরে হচ্ছে এটার স্পেসিফিক গ্র্যাভিটি কত। কেমিক্যালের মধ্যে প্রথমে দেখা হয় পিএইচ, তারপরে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স আছে কিনা, যেমন গ্লুকোজ আছে কিনা, প্রোটিন আছে কিনা, এগুলো কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি দুইভাবেই দেখা হয়। সো গ্লুকোজ, প্রোটিন, তারপরে বিলিরুবিন, এগুলো দেখা হয়। আর মাইক্রোস্কোপিক্যালে মেইন ইম্পর্টেন্ট যে তিনটা জিনিস দেখা দেখা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে আরবিসি দেখা হয়, যেটা আমরা বলেছি যে 2 পর্যন্ত থাকতে পারে, 3 বা 3-এর বেশি হলে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, 2 পর্যন্ত হচ্ছে নর্মাল। তারপরে পাস সেল বা ডাব্লিউবিসি, যে দুইটা একই জিনিস। তো এইটা থাকবে কত, এটা থাকবে হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে নর্মাল। এর থেকে বেশি হইলে আমরা চিন্তা করব যে তার পাইউরিয়া হচ্ছে, পাস সেল যাচ্ছে। কালচার না হাতে না পর্যন্ত আমরা কখনোই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে পারবো না। তাহলে এটা গেল। আর আরেকটা সেল আছে, সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। সো এপিথেলিয়াল সেল হচ্ছে নর্মাল রেঞ্জটা হচ্ছে 10 থেকে 15, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত যেতে পারে। তাহলে আরবিসি, এপিথেলিয়াল সেল হচ্ছে, আর ডাব্লিউবিসি, এই তিনটা দেখবো। আর এর পাশাপাশি বিভিন্ন কাস্ট থাকে, সেই কাস্ট গুলা দেখা হয়। তো যদিও কাস্ট গুলো অ্যাকচুয়ালি ইউরোলজিক্যালি ইম্পর্টেন্ট না, ওগুলো হচ্ছে নেফ্রোলজিক্যাল ডিজিজ, অর্থাৎ নেফ্রনের মধ্যে যে সমস্যা, গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে টিউবুলার যে ডিজিজ গুলো আছে, সেই ডিজিজ গুলোর ক্ষেত্রে কিন্তু কাস্ট গুলো আসে। সো কাস্ট গুলো আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, ওটা মেডিসিনের মধ্যে ইম্পর্টেন্ট, নেফ্রোলজিক্যালি ইম্পর্টেন্ট। তো ইউরোলজিক্যালি আমরা কি দেখবো, আরবিসি যাচ্ছে কিনা, ডাব্লিউবিসি, আরবিসি গেলে হেমাচুরিয়া, ডাব্লিউবিসি গেলে পাইউরিয়া। এপিথেলিয়াল সেল আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট না।
সো ইউরিন রুটিন এক্সামিনেশন এই জিনিসগুলো দেখা হবে। কালচারের মধ্যে কালচার করার পরে কতগুলো কলোনি ফর্মিং ইউনিট হইলো, অর্থাৎ কয়টা কলোনি হইলো, প্রত্যেকটা কলোনির ভিতরে তো একটা ব্যাকটেরিয়া থেকে ওই কলোনিটা হয়েছে, তো অর্থাৎ ওইটা হচ্ছে একটা কলোনি ফর্মিং ইউনিট। সেই এক এক এম এল এর মধ্যে কয়টা কলোনি ফর্মিং ইউনিট হইলো এটা অ্যাকচুয়ালি হিসাব করে বের করা হবে। এটার বিভিন্ন রকমের থ্রেশহোল্ড আছে, যে কতটুকু হইলে ইউটিআই হবে, এটা আমরা পরবর্তীতে ইউটিআই যে ক্লাসে আলোচনা করবো সেখানে আলোচনা বলা হবে। তো এখন কারো যদি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া থাকে, অর্থাৎ নন ভিজিবল হেমাচুরিয়া আছে, এখন আমি একটা ইউরিন আরি করলাম, করে আমি আরবিসি পাইলাম 3 or more, তাহলে সাথে সাথে কি আমি বলে দিব যে তার মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আছে? নো। কারো যদি নন ভিজিবল বা মাইক্রোস্কোপিক থাকে, তাহলে এটা হেমাচুরিয়া বলার জন্য অ্যাটলিস্ট 3 রিপিটেড অকেশন, অর্থাৎ 3 ডিফারেন্ট অকেশনে রিপিট করতে হবে। বারবার রিপিট করে 3 ডিফারেন্ট অকেশনে রিপিটেডলি ইউরিন আরি করে, তখন আমাকে যখন 3 বার চলে আসবে তখন আমি বলতে পারবো যে তার আসলেই মাইক্রোস্কোপিক হেমাচুরি আছে, তখন আমি ফার্দার অন্য কজগুলো ইভালুয়েট করব। এবং লাস্টলি আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি। ইউরোফ্লোমেট্রি এটা বলতে ভুলে গেছিলাম, ইউরোফ্লোমেট্রি কিন্তু এলইউটিএস এর ক্ষেত্রেও এটা লাগবে। এটা এখানে না লিখে এইখানে লিখি। তো কমন ইনভেস্টিগেশন কিন্তু এগুলো সবগুলো ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো সমস্যা হইলে এগুলো করতে হবে। তারপরে এই উপরের গুলাতে কোনো কিছু না আসলে তারপর আলটিমেটলি সিস্টোস্কোপি, ইউরেথ্রোস্কোপি এগুলোও করতে হবে। তাহলে লাস্টে কি বললাম? ইউরোফ্লোমেট্রি করতে হবে। আর ইনকন্টিনেন্স, যেমন এই যে আর্জ ইনকন্টিনেন্স এর কথা বলেছি, ইনকন্টিনেন্স এর অ্যাসেসমেন্টের জন্য ইউরোডাইনামিক্স করা হয়। ইউরোডাইনামিক্স কি করা হয়? ব্লাডারের ভিতরের প্রেসারটা মেজার করা হয়। এই যে স্টোরেজ ভয়েডিং এই 2 ফেজে ব্লাডারের প্রেসারটা মেজার করে দেখা হয় যে অ্যাকচুয়ালি প্রেসার ব্যালেন্সটা কিরকম থাকে। সো ইউরোডাইনামিক্স এই ইনভেস্টিগেশন করতে হবে। তবে ইনিশিয়ালি আমরা শুরু করবো কি দিয়ে? ইনিশিয়ালি জাস্ট আমরা একটা আলট্রাসাউন্ড কেউবি দিব, একটা ইউরিনারি দিব। তো এই দুইটা থেকে যদি আমাদের কোনো ক্লু আসে, তারপরে আমরা সেখান থেকে ফার্দার সামনে আগিয়ে অন্য ইনভেস্টিগেশন গুলো করে আমরা কিন্তু তখন ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারবো।